দর্শক স্বাগত জানাই বিজয়িক অনুষ্ঠানের সঙ্গে আছে আমি মঞ্জুর আহমেদ। আজকে আমরা বিজয়িক অনুষ্ঠানে আমরা আলোচনা করব দেশের প্রযুক্তি খাতের যে উন্নয়ন হয়েছে গত এক দশকের একটু বেশি সময়ে সেটি নিয়ে, এবং এটি আমাদের একটা বড় সম্ভাবনার খাত। আজকে এই ফার্স্ট সিকিউরিটি ব্যাংক নিবেদিত আজকের এই অনুষ্ঠানে আমরা এমন একজনকে পেয়েছি যিনি অ্যামাজন, বিশ্বের বিখ্যাত অ্যামাজন কোম্পানির উনি ওয়েব সার্ভিসেসটা দেখেন এবং ওইখানকার উনি বিগ ডাটা বিশেষজ্ঞ, ক্লাউড বিশেষজ্ঞ। আমরা শুরুতেই তাকে পরিচয় করে দিই। শামীম আশরাফি, আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে, এবং একই সাথে আমাদের সাথে রয়েছে বেক্সিমকো হোল্ডিংস লিমিটেডের ডিজিএম আশফাকুল আলম, আপনাকেও স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা জানেন যে আমরা সুবর্ণ জয়ন্তী পার করে এসেছি। বাংলাদেশের 50 বছর শেষে আমরা নিশ্চয়ই প্রযুক্তি খাত নিয়ে একটা বিরাট সাফল্য পেয়েছি, অর্জন করেছি। সেটি নিয়েই মূলত আমাদের আজকে আলোচনা। আমি শুরুতেই জেনে নিব শামীম আশরাফের কাছ থেকে, আপনি বিদেশ থেকে আমাদের দেশের যে প্রযুক্তি খাতে যে উন্নয়নটা হয়েছে আইটি সেক্টরে, সেটা আপনি কিভাবে দেখেন বা কেমন মনে হয় আপনার? ধন্যবাদ মঞ্জুর ভাই। তো এটা শুরু করার আগে আমি একটু ধন্যবাদ দিই নেক্সাস টেলিভিশনকে এরকম একটা চমৎকার আয়োজন করার জন্যে। আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের যারা দর্শক শ্রোতা আছেন আমাদের সাথে এই অনুষ্ঠান দেখার জন্যে। আপনি যে কোয়েশ্চেনটা করেছেন, সো আমি আসলে 2008-এ ইউএসএতে গিয়েছি। তার আগে মোটামুটি 10 বছর বাংলাদেশের আইটি ফিল্ডে কাজ করার কিছুটা এক্সপিরিয়েন্স আছে। তো আমি যেটা দেখেছি যে এই 10 থেকে 12 বছরে বাংলাদেশের তথ্য প্রযুক্তিতে আসলেই অভাবনীয় অগ্রগতি হয়েছে। সবচেয়ে বড় যে জিনিসটা আমরা দেখেছি যে ডিজিটাল বাংলাদেশ যে প্রোগ্রামটা গভর্নমেন্ট থেকে ফ্যাসিলিটেট করা হয়েছে, এটার আওতাতে মানুষের অ্যাওয়ারনেস, ডিজিটাল ইকোনমি, তারপরে আইটি এনেবল সার্ভিসেস, বিজনেস, এটার একটা বুমিং হয়েছে লিটারেলি। অ্যান্ড এটা আসলে ফিউচারের তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের একটা গ্লোবাল কি বলবো পাওয়ার হিসাবে বের হয়ে আসার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে। এখন কোয়েশ্চেন হলো আমরা এই সুযোগটা ভবিষ্যতে কিভাবে কাজে লাগাতে পারবো। বাট আমার কথা হলো যে আসলেই ভালো অগ্রগতি হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি গ্রামেগঞ্জে, এবং মানুষের মধ্যে যে সচেতনতা এসেছে, অনেক প্রফেশনাল তৈরি হয়েছে, অনেকে এটা থেকে ইনকাম করছে। সো দিস ইজ রিয়েলি গ্রেট। আশফাকুল আলম, আপনি কিভাবে দেখছেন? প্রথমে ধন্যবাদ জানাতে চাই নেক্সাস টিভিকে এবং আপনাকে, দর্শকদেরকে ধন্যবাদ। আসলে আমরা যারা এই সময়টার মধ্যে বাস করছি বাংলাদেশে, আমাদের থেকে শামীম ভাইরা ভালো দেখতে পারবেন, ওনারা একটু দূর থেকে দেখেন। বাট অ্যাজ এ প্রফেশনাল আমি যেটা বলতে পারি, আমাদের প্রযুক্তিগত ওভারঅল উন্নতিটা যতটা না ভিজিবল, সত্যিকার অর্থে ইনফ্রাস্ট্রাকচারে আমাদের উন্নতিটা আসলেই অবাক হয়ে যাওয়ার মতো। সরকারিভাবে যত রকমের প্রণোদনা এবং সুবিধা দেওয়া সম্ভব, আমার মনে হয় আমাদের দেশে সেগুলোর সব কিছুই উপস্থিত আছে। এখন আমরা কতটুকু এটার সুফল দিতে পারবো বা এটাকে ব্যবহার করে কতটুকু এগিয়ে যেতে পারবো, সেটাই এখন আমাদের সামনে মূল চ্যালেঞ্জ। এবং শামীম ভাই ঠিক মতো একটা কথা বলছিলেন যে আমাদের আপামর জনসাধারণের ভেতরে ডিজিটাল সার্ভিসেস বা এই সংক্রান্ত যে সেবা, সেগুলোর ব্যাপারে সচেতনতা তো বেড়েইছে এবং ব্যবহারের প্রবণতাটাও বেড়েছে। সেটা আমার কাছে খুব আশাবাদী হওয়ার মতো একটা ঘটনা বলে মনে হয়। আর চ্যালেঞ্জেস আছে, থাকবে, আমরা সবাই জানি। সেগুলো মেনে নিয়েই বা সেগুলো সমাধান করেই আসলে আগাতে হবে। না, আমাদের যে বিশাল নেটওয়ার্ক আমরা গড়ে তুলেছি, মানে আমাদের সরকার গত এক দশকের বেশি সময় ধরে আমরা যে মোবাইলের মাধ্যমে আমাদের 18 কোটি মোবাইল কানেকশন আছে এবং প্রায় 11 কোটি লোক ইন্টারনেট ব্যবহার করে মোবাইলেই। তো এই যে হিউজ ব্যবহার হয়, সে বিষয়টা তো আমাদের একটা অগ্রগতি। অবশ্যই সেইটা আপনি কিভাবে দেখেন শামীম আশরাফি সাহেব, যদি বলেন যে এইটা থেকে আমরা কি উপকৃত হচ্ছি বা আমাদের আর্থিকভাবে কি অগ্রগতিটা হলো? অবশ্যই। সো ফার্স্ট অফ অল যেটা বলা হয় ইনক্লুশন, জনগোষ্ঠীকে নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা, ইন্টারনেটের মধ্যে নিয়ে আসা, এটা তো হলো ফার্স্ট স্টেপ, এটাই প্ল্যাটফর্ম। মানুষ যখন এই নেটওয়ার্কের মধ্যে এসেছে, এই যে আপনি বললেন নাম্বার 11 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, এটা ইনফ্রাস্ট্রাকচার 18 কোটি মানুষ ব্যবহার করছে, 11 কোটি, রাইট? হ্যাঁ, আপনি 11 কোটি, হ্যাঁ, এটা একটা বিশাল মার্কেট। হ্যাঁ, এটা একটা বিশাল মার্কেট।
এখন এই মার্কেটের বা এই মানুষের কাছ থেকে বেনিফিট নেওয়ার জন্যে আসলে আইটি কি করে? আইটি মানুষের জীবনকে সহজ করে তোলে, আইটি আপনার ইনফরমেশনের অ্যাক্সেসটা প্রদান করে, আইটি আসলে ডেমোক্রেটাইজেশনকে হেল্প করে সত্যিকার অর্থে, এম্পাওয়ার করে মানুষকে, রাইট? আপনার সেলফোন যখন ছিল না, মানুষকে অনেক কষ্ট করতে হতো। সেলফোন আসলো, তারপরে সেলফোনের মধ্যে ইন্টারনেট আসলো, স্মার্টফোন আসলো। লিটারেলি এখন প্রত্যেকটা মানুষ যারা স্মার্টফোন ইউজ করে একটা কম্পিউটার হাতে নিয়ে ঘুরছে। পাওয়ার ইজ আনলিমিটেড। এখন এইটাকে কাজে লাগানোর জন্যে আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি এই যে সারা পৃথিবীতে ধরেন যে ফেসবুক, তারপরে ধরেন গুগল, এরকম বড় বড় বিজনেস তৈরি হয়েছে। এগুলো হলো ইন্টারনেট ইকোনমি, internet.com থেকে বের হয়ে আসা বিজনেস। এবং রিসেন্টলি যেগুলো আরও বের হয়ে আসছে, উবার বলেন, রাইট? আমি পার্সোনালি তো দেখি যে উবার দিয়েই ঢাকা শহরের, উবার বা পাঠাও দিয়ে ঢাকা শহরের ধরেন রেভলিউশন হয়ে গেছে। বিকজ বিফোর উবার আমাদেরকে মানে যেই কষ্ট করতে হইতো, এটা এক্সাম্পল থেকে বোঝা যায় যে এখন এই সুবিধাকে, ইনফ্রাস্ট্রাকচারকে কাজে লাগিয়ে আসলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে ইনোভেশন, অন্টারপ্রেনিয়রশিপ এই জিনিসগুলোকে অ্যাক্সিলারেট করতে পারি। আমাদের এই 11 কোটি মানুষ যে হিউজ, মানে এটা একটা বিগ নাম্বার অফ ইউজার্স, এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ডেটা জেনারেট করতেছে। এই ডেটার ভিতরে অসংখ্য বিজনেস আছে। শুধু বিজনেস না, এই বিজনেসটা বললে অনেকটা শোনা যায় আচ্ছা শুধু ব্যবসা, ব্যবসা না, মানুষকে, মানুষের জীবনকে ফ্যাসিলিটেট করার মাধ্যমেই, সার্ভিস প্রদানের মাধ্যমেই কিন্তু যারা বিজনেসম্যান, যারা ধরেন যে এন্টারপ্রেনিয়র, তারা ধরেন যে ইনোভেশন নিয়ে আসবে, কাজ করবে। তো এই জায়গাটাতে আমি মনে করি আমাদেরকে চিন্তা করতে হবে এন্টারপ্রেনিয়রশিপ, ইনোভেশন অ্যান্ড ডেটার ব্যবহার কীভাবে করা যায়। এবং গভর্নমেন্ট থেকেও কিন্তু আসলে কিছু কিছু ইনিশিয়েটিভ আছে। আমি তো দেশের বাইরে থাকি, বা বাংলাদেশে আসলে যে মানুষের সাথে কথা হয়, কালকে একজন বাংলাদেশ গভর্নমেন্টে একজনের সাথে কথা হচ্ছিল, উনি জানালেন যে এজ প্রজেক্ট নামে বাংলাদেশে একটা প্রজেক্ট, ভেরি লার্জ প্রজেক্ট গভর্নমেন্ট নিয়ে আসতেছে, যেখানে তারা এডুকেশন সেক্টরে, ডেভেলপমেন্ট সেক্টরে সব জায়গায় অ্যাওয়ারনেস, ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড ডেটার ব্যবহার নিয়ে একটা বিশাল পলিসি তৈরি করতেছে। এটার মাধ্যমে আমাদের দেশের এন্টারপ্রেনিউরাল বিজনেসকে কীভাবে অ্যাক্সিলারেট করা যায়, সো দ্যাট বাংলাদেশ আসলে গ্লোবাল ইকোনমিতে তার ডিজিটাল ইকোনমি নিয়ে জায়গা করে নিতে পারে। আমাদের তো এই যে করোনা প্যান্ডামিকের মধ্যে আমরাই বোধহয় বিশ্বের একমাত্র দেশ যারা সুরক্ষা অ্যাপ দিয়ে রেজিস্ট্রেশন করে আমরা করোনার যে ভ্যাকসিন সেটা নিয়েছি। এইটা তো একটা বিরাট সফল। অবশ্যই অবশ্যই বিরাট সফল। এইভাবেই তো আমরা মানে আমাদের ডিজিটালাইজেশনটাকে কাজে লাগাতে পারি, তাই না? অবশ্যই। আশফাকুল আলম, আপনি যদি এই বিষয়ে কিছু বলেন। আমি সুরক্ষা দিয়ে শুরু করতে চাই। প্রথমে সুরক্ষা অ্যাপের, আমি জানি না আমরা কতটুকু জানি, সুরক্ষা অ্যাপের জন্ম কাহিনী কিন্তু খুব রোমাঞ্চকর। এবং এটা পুরোপুরি, আমি যদি এইভাবে বলতে পারি, এটা পুরোপুরি সরকারি তত্ত্বাবধানে এবং সরকারের রান্নাঘরে তৈরি হওয়া একটা প্রোগ্রাম। এবং আমরা যারা আইটিতে চাকরি করি, আইটিতে কাজ করি, আমাদের জন্য একটা বিরাট দুঃস্বপ্ন হচ্ছে যে কোনো একটা এরকম লার্জ স্কেল অ্যাপ লঞ্চ করার পর সেটা স্ট্যাবিলিটি মেনটেন করা। আমার মনে হয় শামীম ভাই এটা আমার থেকেও ভালো বলতে পারবেন, কারণ উনি AWS নিয়ে কাজ করেন, সারা পৃথিবী নিয়ে কাজ করেন। আমাদের সুরক্ষা অ্যাপ, এটা সাধারণের জানার কথা না, কিন্তু এত কম বেটা টেস্টিংয়ের পর প্রোডাকশনে গেছে এবং ফ্ললেসলি চলেছে। আমার মনে হয় সারা পৃথিবীতে এরকম মোবাইল অ্যাপের সংখ্যা খুব কম। এবং আমরা যারা প্যান্ডেমিকের পরে পরে যারা দেশের বাইরে যাওয়ার যাদের প্রয়োজন হয়েছিল, তার মানে যাদেরকে কোভিড সার্টিফিকেট দেখাতে হয়েছে কোথাও, তাদের জন্য এই অ্যাপটা একদম একটা ক্ষুধা প্রদত্ত বা ক্ষুধা প্রেরিত একটা সুবিধার মতো কাজ করেছে। আমার সৌভাগ্য বলেন, দুর্ভাগ্য বলেন, আমার ইমিগ্রেশন পার হওয়ার প্রয়োজন হয়েছিল এবং ইট ওয়াজ অ্যামেজিংলি ফ্ললেস। আমি শামীম ভাইয়ের একটা কথা থেকে একটু যোগ করতে চাই, পাঠাও সার্ভিস নিয়ে এবং উবার সার্ভিস নিয়ে বলছেন। উবারটা নিয়ে খুব বেশি কিছু বলার নেই, কিন্তু পাঠাও আমাদের জন্য একটা খুব বড় সম্ভাবনার জায়গা বা বড় সম্ভাবনার নাম। পাঠাও অ্যাপ এগেইন খুব, আমি বিজয়ের 50 বছরে খুব গর্ব করে বলতে চাই, এটা একটা সম্পূর্ণ দেশীয় উদ্যোগ এবং দেশীয়ভাবে ডেভেলপ করা একটা অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম। আসলে পাঠাও অ্যাপ, আমি এটা শামীম ভাইকে রাদার ইফ ইউ পারমিট
কোশ্চেন করতে চাই যে আমাদের দেশে আসলে বিগ ডেটা যেটা নিয়ে আমরা যেটা শামীম ভাইয়ের subject আসলে। সাবজেক্ট বিগ ডেটা নিয়ে কাজ করার সুযোগ বা বিগ ডেটাকে প্রপারলি ইউটিলাইজ করার সুযোগ আসলে বাংলাদেশের এখনকার যে পরিস্থিতিতে আমরা আছি খুব বেশি নেই। পাঠাওয়ের মতো সার্ভিস বা আমাদের যারা বাংলাদেশে যারা মোবাইল সেবা দিয়ে থাকেন, মোবাইল কোম্পানিগুলো, তাদের বাইরে খুব বেশি কারোর আসলে বিগ ডেটা ইউজ করে খুব বড় রকমের উপকৃত হওয়ার সুযোগ নেই। পাঠাও তার মধ্যে একজন, আমি একটা প্ল্যাটফর্মে দেখি যেটা আসলে বিগ ডেটা ইউটিলাইজ করতে পারে। আপনি বা মানে আপনার জায়গা থেকে আপনি কি দেখেন, কিভাবে দেখেন এই সম্ভাবনা এবং সেই সম্ভাবনার ক্ষেত্রে আপনার কোনো অবদান রাখার সুযোগ আছে কিনা? না, ডেফিনেটলি আমাদের যদি সুযোগ থাকে আমরা ডেফিনেটলি চেষ্টা করব আমাদের ক্ষুদ্র নলেজ যেটুকু এক্সপিরিয়েন্স আছে সেটা দিয়ে হেল্প করতে, সেটা পাঠাওয়ের উদ্যোগ হোক অথবা এনি আদার কোম্পানি অথবা গভর্নমেন্ট সেক্টরে হোক। তো বিগ ডেটার ব্যাপারটা যেটা বললেন, আমি যেটা মনে করি, ইয়েস ইউ আর রাইট। পাঠাওয়ের মতো কোম্পানি অথবা গ্রামীণ ফোন অথবা বিগ কোম্পানি যারা অসংখ্য কাস্টমার বেজ আছে, যেই কাস্টমারগুলো তাদের অ্যাপ ব্যবহার করতেছে, ডেটা জেনারেট করতেছে, দে ক্যান basically give better services, improve their customer experience using their data. যে ডেটাটা তারা জেনারেট করতেছে এই ডাটাটাকে অ্যানালাইসিস করে আমরা বলি ডেটা অ্যানালিটিক্সটাকে যদি আরও ব্যবহার করা হয় তাহলে এটা করা যাবে। এছাড়াও অনেক অর্গানাইজেশন আছে যারা ধরেন যে এই ইন্টারনেট যুগের আগে থেকেই যারা সফটওয়্যার ব্যবহার করতো ফর দ্য ইন্টারনাল পারপাস লাইক ইআরপি। একটা কোম্পানি যদি 10 বছর তার অপারেশন চালায় ইআরপিতে, এখানে 10 বছরের ডেটা জমে যায়। সেই ডেটার সাথে তার আরেকটা অ্যাপ্লিকেশন ধরেন এইচআরের অথবা ধরেন যে কাস্টমার মার্কেটিংয়ের ডেটা, এগুলোকে যখন একসাথে আপনি কনসলিডেট করবেন, অ্যান্ড দেন এখন যে ধরনের ডেটা আরও জেনারেট হচ্ছে লাইক ইমেজ, আমরা বলি এটাকে আনস্ট্রাকচার্ড ডেটা, ভিডিও, অথবা ধরেন সেমাই স্ট্রাকচার্ড ডেটা আছে প্রচুর। তো এই স্ট্রাকচার ডেটার সাথে এই ডেটাগুলোকে একসাথে কনসলিডেট করে যে অ্যানালিটিক্সটা করা হয়, এটাই আসলে বিগ ডেটা অ্যানালিটিক্স, যে আপনি হিডেন ট্রুথ বের করে আনবেন। তো এটার মাধ্যমে অনেক বিজনেস কি করতে পারে, তার কাস্টমারের যে ডেটার উপর সে বসে আছে, এই ডেটাটাকে কাজে লাগিয়ে নতুন ধরনের প্রোডাক্ট, নতুন কাস্টমারের জন্য ফিচার বের করতে পারে, যেটা তার রেভিনিউ ইনক্রিজ করবে, অথবা কাস্টমারকে একটা বেটার এক্সপিরিয়েন্স দিতে পারে, অথবা তার অপারেশনাল ইফিসিয়েন্সি বাড়াতে পারে, ইভেন কস্ট রিডিউস করতে পারে। সো এই ডেটাটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য এখন বলা হচ্ছে ওয়ার্ল্ডে সোফার সবচেয়ে ভ্যালুয়েবল অ্যাসেট ছিল অয়েল, এখন বলা হচ্ছে ডেটা ইজ দ্য নিউ অয়েল। সো অয়েল কোম্পানিগুলো, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে কাজ করার, যে অয়েল কোম্পানি ধরেন 30 বছর ধরে তারা অয়েল মাইনিং করছে, কিন্তু অয়েল মাইনিং করতে গিয়ে তারা সার্ভে করছে, অনেক কিছু করছে, তাদের অপারেশনাল ডেটা আছে, স্কেডা ইউজ করছে, কিছু সফটওয়্যার আছে তারা ইউজ করে, হিস্টোরিয়ান। এখন তারা বলছে যে জানেন যে আমরা এখন দেখতেছি অয়েল মাইনিংয়ের থেকে ডেটা মাইনিং করে আমরা বেশি প্রফিট করতে পারবো। সো দ্যাটস দ্য থিং। সো আমি মনে করি ইয়েস, আপনি যেটা বললেন যে বিগ ডেটা অ্যানালিটিক্স, অ্যাডভান্স অ্যানালিটিক্স, এদিকে আমাদেরকে ফোকাস করতে হবে। এটার মধ্যেই প্রচুর সম্ভাবনা লুকায়িত আছে। সেখান থেকে আমাদের নিশ্চয়ই আয়ের সুযোগও আছে, আবার Yes. একই সাথে কর্মসংস্থানের সুযোগ আছে। সেটা কিভাবে, সেটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন। জি অবশ্যই। সো আয়ের সুযোগটা হলো যে আপনি একটা বিজনেস অর্গানাইজেশনের কথা চিন্তা করেন, রাইট? তার হাতে যে ডেটা আছে, এই ডেটাটাকে সে কনসলিডেট করে, রাইট, সে যদি দেখে, অ্যানালাইসিস করে যে হেই, আমার কাস্টমার এই জায়গাটাতে স্যাটিসফাইড না আমার সার্ভিসের উপরে, আমি জাস্ট জেনেরিকভাবে বলছি, পাঠাওই দেখতে পারে অথবা ধরেন আরেকটা উবার দেখতে পারে, তখন তারা চিন্তা করলো আচ্ছা তাহলে কাস্টমারের এই জায়গাটাকে তাকে আরও বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্যে আমি একটা নতুন ফিচার অ্যাড করি, এবং সেই ফিচারটা অ্যাড করতে গিয়ে আমি কাস্টমারের যে ডেটা জমেছে সেটাকেই ব্যবহার করে আমি ফিচারটা তৈরি করবো। এই জন্য আমরা বলি বর্তমানে যেসব প্রোডাক্ট হয় এগুলোকে আমরা বলি স্মার্ট প্রোডাক্ট আর স্মার্ট ফিচার, ইন্টেলিজেন্ট ফিচার, এবং এগুলোকে আমরা ডেটা প্রোডাক্ট বলি। ডেটা থেকে বের হয়ে আসে, তারপরে এই প্রোডাক্টটাকে মনিটাইজ করতে পারে একটা অর্গানাইজেশন, যে তোমার জন্য আমি নতুন ফিচার আনলাম, বাট এটা সাবস্ক্রাইব করতে গেলে তোমার মান্থলি এত টাকা পে করতে হবে। এটা যেহেতু ডেটা থেকে বের হয়ে আসছে, আপনি কিন্তু অলরেডি জানেন যে কাস্টমার এটা লাইক করবে,
আর মানুষ যদি একটা জিনিস লাইক করে তারা এটার জন্য পে করবে, এভাবে একটা অর্গানাইজেশন মনিটাইজ করতে পারে। চাকুরির সম্ভাবনা যেটা বললেন হিউজ, বাংলাদেশে একটা বিশাল ট্যালেন্টেড জনগোষ্ঠী আছে, আইটিতে হয়তো বা কাজ করছে অথবা আইটিতে ট্রেন আপ হচ্ছে। সো ডেটা ফিল্ডে আমরা যেটা দেখেছি, এই ডেটা অ্যানালিটিক্সের জন্য এখন ডেটা ইঞ্জিনিয়ারের প্রচুর চাহিদা, ডেটা অ্যানালিস্টদের প্রচুর চাহিদা, ডেটা সায়েন্টিস্টদের প্রচুর চাহিদা। এর বাইরেও ডেটা আর্কিটেক্ট, ডেটা গভর্নেন্স, ডেটা সিকিউরিটি, যে যেটা নিয়ে স্পেশালাইজড হতে পারবে, ট্রাস্ট মি, বাংলাদেশে না গ্লোবাল ফিল্ডে জব আছে তাদের। আমরা আমাদের দরিদ্র জনগোষ্ঠীকে বা বয়স্ক ভাতা বা নানানভাবে মুক্তিযোদ্ধা ভাতা নানানভাবেই সরকার এক ধরনের আর্থিক সহায়তা করেন। আমাদের সরকারি তথ্য হচ্ছে এই সোশ্যাল সেফটি নেটের আওতায় 2,63,000 মানুষকে আর্থিক সহায়তা দেওয়া হয়, কোনোটা মাসে, কোনোটা 6 মাসে, কোনোটা 1 বছরে। 2,63,000 মানুষ এই ডিজিটাল ফরম্যাটে তাদেরকে বছরে আর্থিক সহায়তা করা হয়, কোনোটা মাসে মাসেও আছে। এর বাইরে এটার জন্যে 9 কোটি পেমেন্ট তারা রিসিভ করে বছরে। হ্যাঁ, এর বাইরে 24 লাখ কর্মকর্তা কর্মচারীকে বছরে অন্তত 15 বার তাদেরকে বেতন, ভাতা, বোনাস এই তিনটা মিলায় পে করা হয় ডিজিটালাইজড ফরম্যাটে। এর বাইরে 8 লক্ষ পেনশন হোল্ডার আছে, তাদেরকেও ওই 15 বার বছরে দেওয়া হয়। এবং গার্মেন্টসের যে আমাদের বিপুল সংখ্যক শ্রমিক আছে তার মধ্যে 40 লক্ষ শ্রমিককেই এই ডিজিটালাইজড বিকাশ বা আরও রকেট বা আরও যে অ্যাপগুলো আছে সেটার মাধ্যমে পেমেন্ট করা হয়। ইটস এ হিউজ। এবং আমরা একটা ক্লোজ ডোর মিটিংয়ের তথ্য জানি যে আমাদের তথ্য সচিব সাহেব জানিয়েছেন যে এই যে গভর্নমেন্টের সকল পেমেন্ট এখন যেহেতু 2 লক্ষ, এর আগেই সিদ্ধান্ত ছিল 2 লক্ষ টাকার বেশি যে অ্যামাউন্টগুলো হবে সবগুলোই ডিজিটালাইজড ফরম্যাটে দিতে হবে। সেটাতে ইতিমধ্যেই আমাদের বছরে 10,000 কোটি টাকা সেভ হচ্ছে, কারণ কাগজ কলম তার যে ম্যানেজমেন্ট সেটা টোটালটা চেঞ্জ হয়ে গেছে। আপনি জানেন যে আমাদের এখানে ইন্টারনেট ব্যাংকিং ডেভেলপ করেছে, এটিএম কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, এরকম নানান কিছু তৈরি হয়েছে। তার বাইরে আমাদের যে সরকারের যে উদ্যোগ, তার কারণে এই যে তথ্য বাতায়ন, এটা বিশ্বের সবচেয়ে বড় ওয়েব পোর্টাল। হ্যাঁ, আমরা আগেই বলেছি যে প্যান্ডামিকের পরে আমরা যে ভ্যাকসিনটা নিলাম সেটা আমরা সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিলাম। এটা বিশ্বে কতটা দেশে হয়েছে আমরা জানছি যে আসলে কোনো দেশেই ওইভাবে হয়নি, কিন্তু আমাদের এখানে 100% সেটাই হচ্ছে। আমাদের মোবাইল কানেকশন আছে 18 কোটি, তার মধ্যে মোবাইল কানেকশনে ইন্টারনেট আছে প্রায় 12 কোটি, 11 কোটি 90 লাখ মতো। আর এর বাইরে আরও 2 কোটি আছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা যারা দিচ্ছে, ইন্টারনেট ব্যবহার করছে। এবং আমাদের ইউনিয়ন পর্যায় পর্যন্ত 4,000 ইউনিয়ন পর্যায় পর্যন্ত ইন্টারনেট আছে এবং এটা গভর্নমেন্ট প্রোভাইড করছে। হ্যাঁ, তারপরে আমাদের এরকম মানে আমাদের যে অভাবনীয় উন্নতি হয়েছে গত 10-12 বছরে, এই যে বিরাট একটা সেবা মানুষের কাছে পৌঁছে গেছে, এই যে একটা কানেক্টিভিটি তৈরি হয়েছে। আমি তো বললাম যে গভর্নমেন্টের হিসেবে হচ্ছে 10,000 কোটি টাকা সেভ হচ্ছে, কিন্তু এতে তো বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হয়েছে, আয় বৃদ্ধি করেছে, যা আমাদের ইকোনমিকে আগায় নিচ্ছে। এই জায়গাটা যদি আপনারা একটু আরও বিশ্লেষণ করেন, আপনি বিগ ডেটা দিয়ে বলছিলেন, আমাদের এই টোটাল ডেটাটাও তো আমাদের ম্যানেজমেন্টটা এখন একটু জটিল হবে বলে আমার একটা ধারণা। কিংবা আমরা যে টিভি স্টেশন, আমাদের যে সকল টিভি স্টেশন, তাদের ডেটাটা কোথায় থাকবে, কিভাবে থাকবে, আমরা লোকাল সার্ভারে করব না কোথায় করব, কোনটা কস্ট সেভিং হবে, সেটা নিয়ে যদি আপনি একটু বলেন। ইয়েস, অসংখ্য ধন্যবাদ মানসুর ভাই। দেখেন, আপনি যেই স্ট্যাটিস্টিক্স বা যেই নাম্বারগুলো দিয়েছেন রিয়েলি ইমপ্রেসিভ, রাইট? আমরা অলরেডি ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল ইকোনমি, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের সুবিধাগুলো এইভাবে পাচ্ছি। ইট ইজ সেভিং আওয়ার কস্ট, এটা আমাদের লাইফকে ইজি বানাচ্ছে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মানে সোজা কথা হলো, যখন এই ধরনের একটা পরিস্থিতি থাকে, আমার মতো যারা ডেটা নিয়ে কাজ করে তাদের চোখ বড় বড় হয়ে যায়, বিকজ দ্যাট মিনস প্রত্যেকটা ট্রানজ্যাকশন থেকে ডেটা জেনারেট হচ্ছে এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ডেটা জেনারেট করতেছে, ডেটা স্টোর করে রাখতেছে, একটা হিস্ট্রি তৈরি হচ্ছে, ট্রেল থেকে যাচ্ছে। এখানে সিস্টেম লস যেমন কমতেছে, ফ্যাসিলিটি যেমন আসতেছে, কিন্তু এই যে ডেটাটা তৈরি হচ্ছে এইটার পরবর্তী ব্যবহারটা কি? তো পরবর্তী ব্যবহারটা এটাই যে এটাকে অ্যানালাইসিস করতে হবে টু ইমপ্রুভ ইভেন সার্ভিস বেটার।
এখন ধরেন যে আপনি যে পরিমাণ লোকজনকে ধরেন ভাতা দিচ্ছেন একটা সিস্টেমের মাধ্যমে, তাদের মধ্যে 1% 2%-এর কোনো কমপ্লেইন থাকতে পারে, রাইট? ইউ ক্যান গেট এ ফিডব্যাক ফ্রম দেম, রাইট? এই অ্যাপ্লিকেশনের মধ্যেই তাহলে কি হবে, পরবর্তী ডিসবার্সমেন্টের সময় দেখা যাবে যে এটা ইমপ্রুভ করা যাবে। আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। এর বাইরেও আপনি মানুষের মানে জীবনের যে মানে কি বলবো চতুর্দিক, রাইট? কারণ শুধুমাত্র তো ডিজিটাল এই ব্যাপারটা না, মানুষের লাইফের মান মানে জীবনের মান উন্নয়নের জন্য আরও অনেক রকম ডেটা আমরা এখানে, হেলথের ডেটা, এই ডেটা এগুলো অ্যাকুমুলেট করে এক ধরনের ক্রস অ্যানালাইসিস করা সম্ভব। সেটা থেকে নতুন তথ্য বের হবে, নতুন তথ্যের মাধ্যমে আপনি কি পলিসি নেবেন, কোন জায়গায় ফোকাস করবেন, কোথায় ইনভেস্ট করবেন, ইভেন গভর্নমেন্ট কোথায় ইনভেস্ট করবে, অথবা বিজনেসরা চিন্তা করবে আচ্ছা ঠিক আছে এখানে আমার বিজনেস অপরচুনিটি তাহলে কি, যে আমি এখানে কিভাবে একটা প্রবলেম সলভ করে আমি নতুন ব্যবসার সুযোগ বের করতে পারি। এই সব কিছুই হবে ডেটা ড্রিভেন। তো এই জন্য আমরা যারা কাজ করছি আমাদের একটা প্রোগ্রামই আছে ডেটা ড্রিভেন এভরিথিং। তার মানে হলো যে আপনি ধারণার উপর বেস করে কিন্তু অনেক উদ্যোগ নিতে পারেন, কিন্তু আপনার কাছে যদি ডেটা থাকে যে আচ্ছা কোথায় কি করলে কি হবে, দেন আপনি কিন্তু আরও মানে মানে খুবই মানে শিওর হয়ে আপনি একটা জিনিসে ইনভেস্ট করতে পারবেন অথবা একটা কাজ করতে পারবেন। ইভেন যারা চাকরি করতে চায় তারাও ধরেন যে প্রিপারেশন নিতে পারবে। আর ইনফ্রাস্ট্রাকচার ব্যাপারটা সেটা হলো যে এই ডেটাগুলো যখন বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করতেছে, আমরা বলি এটা অসংখ্য ডেটা সাইলো তৈরি করতেছে, মানে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দ্বীপের মতো ডেটা তৈরি হচ্ছে। ইটস নট হেল্পফুল ফর অ্যানালিটিক্স করতে হলে আপনাকে ডেটা কনসলিডেট করতে হয়। আমরা যেমন কাজ করেছি, আশফাক ভাই বলতে পারবেন যে একটা সময় ছিল শুধু ডেটাবেস তৈরি করে অ্যাপ্লিকেশন ডেটাবেস, তারপরে আমরা বললাম আচ্ছা এবার ডেটাবেসকে কনসলিডেট করে হিস্টোরিক্যাল ডেটা এনে ডেটা ওয়্যার হাউস করতে হবে। এখন কনসেপ্ট চলে আসছে যে ডেটা লেক বানাইতে হবে। এখন এই ডেটা লেক বানাইতে গেলে এত হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আপনি যখন স্টোর করবেন, এটা স্টোর করতে গেলে তো আপনার ইনফ্রাস্ট্রাকচারটা ওই রকম হইতে হবে, রাইট? সবাই তো যে যার অনপ্রেমাইজে ধরেন যে ডেটা সেন্টার বসায় এটাকে ম্যানেজ করা, এটার ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করা, এইটার সিকিউরিটি ম্যানেজ করা, ইট ইজ নট দ্যাট মানে কি বলবো এটা অত বেশি ইফিশিয়েন্ট না। অথবা যদি অন্যভাবে বলি স্যার, জি, ডেটা রেখে দিয়ে আসলে কোনো লাভ নেই। কোনো লাভ নেই। ডেটা সাইলোই বলি বা লেকই বলি, এই ডেটার যে মিথস্ক্রিয়া তার থেকে যেই পরিবর্তিত যেই রেজাল্ট, সেটাকে ব্যবহার করাতেই আসলে ডেটা সাফল্য। যেটা শামীম ভাই ঠিক একদম পারফেক্টলি বলেছেন এবং আরও মানে তাত্ত্বিকভাবে বলেছেন। বাংলাদেশে আরেকটা খুব বড় ডেটা জেনারেটিং কি বলবো এটাকে সোর্স হচ্ছে আমাদের এমএফএস, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস, পেমেন্ট সার্ভিসেস। এখন টাকার সিনোনিমাস হয়ে গেছে এখন বিকাশ, আমি ব্র্যান্ডের নাম ধরেই বলছি, এরকম মানে বিকাশ, নগদ, রকেট এরকম সবই। হ্যাঁ, মানে মানে এটা খুব কমন, আমি জানি না, প্রতিদিনের জীবনে দেখা যায়। আমি দেখেছি যে টাকা দাও আর বলছে না, বলছে আমাকে বিকাশ করো। মানে ইট সেজ আ স্টোরি লাইক যে আমরা যেমন বলি গুগল করো, সেরকম বাংলাদেশে বিকাশ করো বা পাঠাও করো। সো এই জিনিসগুলো আসলে আমরা হয়তো প্রতিদিন ব্যবহার করি জন্য এর পিছনের গল্পটা জানা হয়ে ওঠে না, বা এটা যে একটা সাফল্য সেটা আমরা হয়তো রিয়ালাইজ করি না, কিন্তু এটা আসলে আমাদের সাফল্য। আমাদের বিকাশ বা নগদ বা রকেট বা এরকম অন্যান্য যেই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেসগুলো আছে বাংলাদেশে, এরা প্রত্যেকেই শামীম ভাই যেভাবে বলছিলেন, আমি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট জানি, এনাফ ডেটা অ্যানালিসিস করে সাইলো থেকে লেক, তারপর তারা এই সার্ভিসটা বাংলাদেশে এনেছে। এবং আমি বলবো যে অত্যন্ত সাকসেসফুল এবং অত্যন্ত জনবান্ধব পরিষেবায় এই সমস্তগুলো। এবং আমাদের সরকার বা আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো, আমি বলবো আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা বোধ করি। সরকারি পরিষেবাগুলো যখন এই ধরনের আধুনিক বা সময়োপযোগী একটা সেবাকে গ্রহণ করে বা এন্ডোর্স করে, সেটা কিন্তু ওভারঅল সাকসেস। অবশ্যই আমাদের প্যান্ডেমিকের ভেতর মানে করোনার সময়টাতে যেটা আমরা শুনছিলাম, অনেক ভাতা, সরকারি ভাতা, যেগুলো আসলে প্রপার মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ছাড়া ডিসবার্স করা সম্ভব ছিল না। আমরা আমাদের দেশে আমরা নিজেরা ছিলাম জন্য হয়তো ওইভাবে রিয়েলাইজ করি না,
আমার ধারণা যদি আপনাদের কাছ থেকে ভিউ, বাংলাদেশের বাইরে যারা থাকেন, বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের প্রতি কি বলে এটাকে, অনুভূতিশীল, সহানুভূতিশীল, তারা হয়তো বুঝতে পারবে, তারা হয়তো জিনিসটা রিয়ালাইজ করবে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের করোনার সময়। না খেয়ে মানুষ মারা যায়নি, সরকারি টাকা পৌঁছে গেছে সময় মতো। এছাড়াও ইউনিয়ন তথ্য বাতায়নের কথা, সরকারি টাকার বাইরেও বেসরকারি ব্যক্তি প্রতিষ্ঠান যখন মানুষকে দিতে চাইছে, তারাও কিন্তু ওই অ্যাপগুলোই ব্যবহার করছে। একদম ঠিক। বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, রকেটের মাধ্যমে মানুষের কাছে গেছে টাকাটা। তো এইটাও তো একটা কর্মচাঞ্চল্য তৈরি করেছে, ব্যবসাটা তৈরি করেছে, কেনাকাটাটা তৈরি করেছে। তা না হলে তো স্থবিরতা আসতে পারতো করোনার মধ্যে। এবং আমরা করোনার মধ্যে আমরা সবাই জুম ব্যবহার করা শিখেছি। এবং এইটা কিন্তু আমাদের ইন্টারনেট সেই সুযোগটা গভর্নমেন্ট তৈরি করেছিল বলেই আমরা এটা পেরেছি। আপনি আমাকে এই আলোচনার আগেই বলছিলেন যে সরকারের বেশ কিছু এরকম জুমের মতো অ্যাপ আছে যেগুলো আমরা জানি না এবং সে কারণে সেটা ব্যবহার করতে পারি না। একদম ঠিক বলেছেন। সেইটা যদি একটু আপনি ডিটেল করেন। আমরা জুম সবাই জানি, সবাই ব্যবহার করি। আমাদের সরকারের একটা প্রকল্প আছে বৈঠক নামে। এখানে বাংলাদেশি যে কোনো বাংলাদেশি নাগরিক চাইলে একটা ভিডিও কনফারেন্সিং হোস্ট করতে পারে, মানে উইদাউট এনি কস্ট, এবং সেটা ব্যবহার করতে পারে। আমরা অনেক স্কুলে করোনার ভেতরে গুগল ক্লাসরুম, খুব মানে কিভাবে বলি, এটার ভালো বাংলা ইংরেজি কোনোটাই মনে করতে পারছি না, ব্যাপকভাবে ব্যবহার করেছে। কারণ একটা সময় এসেছিল যখন আসলে কেউ, কোনো পিতামাতা, কোনো অভিভাবক তাদের সন্তানকে স্কুলে পাঠাতে নিরাপদ বোধ করেনি, সরকারও করেনি। তখন গুগল ক্লাসরুম ইউজ হয়েছে অনেক বেশি। বাংলাদেশ সরকারের এরকম একটা অ্যাপ্লিকেশন আছে, এরকম একটা প্ল্যাটফর্ম আছে, এবং সেটা লাইভ, যেখানে আপনি পাঠদান করতে পারবেন। আমাদের এরকম অসংখ্য উদ্যোগ আছে যেগুলো আমাদের মতো দেশের একটা সরকারের জন্য এটাকে চিন্তা করা এবং বাস্তবায়ন করা খুবই কঠিন, কিন্তু আমরা করেছি, কিন্তু আমরা ব্যবহার করিনি। আমরা হয়তো এটার সমস্যাগুলো নিয়ে পরে হয়তো আরো কথা বলবো, কিন্তু আমাদের উদ্যোগের কোনো অভাব নেই। মানে এটা ওইভাবে প্রচার হয়নি বলে মানুষ জানে না জুমটাকে যেভাবে ব্যবহার করছে, গুগল মিটকে যেভাবে ব্যবহার করছে। আমরা এই যে আপনি বিগ ডেটার কথা বলছিলেন, আমরা আমাদের স্টেশনের কথাই যদি বলেন, তা আমাদের তো এখানে হিউজ ছবি এবং আমরা হয়তো নিজেদের সার্ভারে এটা সংরক্ষণ করি, কিংবা আমাদের হয়তো পিসিতে সেটা সংরক্ষণ করি। এখন আপনি ক্লাউড বিশেষজ্ঞ, যদি আমরা ক্লাউডে এটা সংরক্ষণ করি, তো এটার সুবিধাটা কি, অসুবিধাটা কি? এরকম অনেক প্রতিষ্ঠান আছে যাদের এরকম হিউজ পরিমাণ সংরক্ষণ করতে হয়। ক্লাউডের সম্ভাবনাটা কি? ক্লাউডে করলে আমাদের কস্ট কিভাবে মিনিমাইজ হবে, না এটা বেশি হবে, সেটা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন। শিওর, আমি চেষ্টা করব। সো মানে খুব সংক্ষিপ্তভাবে যদি বলি যে আপনার এই টিভি স্টেশন রান করার জন্য যে আইটি ইনফ্রাস্ট্রাকচার, আপনার সার্ভার লাগবে, স্টোরেজ লাগবে, কম্পিউট লাগবে, অ্যাপ্লিকেশন রান করতে হবে। এটা রান করতে গেলে সফটওয়্যার তো একটা পার্ট, দেন দের ইজ এ হার্ডওয়্যার পার্ট, রাইট? সফটওয়্যার ধরেন আপনি ডেভেলপ করলেন অথবা কোনো কোম্পানির কাছ থেকে নিলেন, বাট যে হার্ডওয়্যার পার্টটা, এটার জন্য ধরেন যে আপনার হয়তো বা কয়েকশো কোটি টাকার সার্ভার কিনতে হবে, আপনার একটা জায়গায় অ্যালোকেট করতে হবে, সেখানে পাওয়ার এনশিওর করতে হবে, নেটওয়ার্কিং করতে হবে। এটাকে আমরা বলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা প্রত্যেকটা কোম্পানিকে করতে হতো যারা আইটিকে ইউজ করতে চায় তার বিজনেসের জন্য। আমরা দেখছি পৃথিবীতে এটা একসময় হয়েছে। তো এইখানের আবার এটার ম্যানেজমেন্টের ব্যাপার আছে। যখনই আপনি একটা সার্ভার রুম রাখবেন, ডেটা সেন্টার রাখবেন, এটার অপারেশনাল কাজের জন্য আমাদের মতো ইঞ্জিনিয়ার লাগে। আমরা এগুলো করে আসছি। যেমন আমি এককালে ডিবি এর কাজ করতাম, আমার কাজই ছিল ডেটাবেজ অ্যাডমিন করা। ডেটাবেজ কি আপ অ্যান্ড রান করতেছে, এটার কি পারফরমেন্স ঠিক আছে, এটার সিকিউরিটি কোনো সমস্যা আছে কিনা, প্যাচিং করতে হয় কোয়ার্টারলি, এই মানে এটাই ছিল আমার জব। ইটস এ ভেরি মাচ অপারেশনাল জব। তো যেটা হয়, এখন আপনি চিন্তা করেন যে আপনাকে যদি এই যে যত সার্ভার লাগতেছে, রাইট, এটার আবার আপনার এস্টিমেট করতে হয় যে আমি আসলে বসাবো তো কিছুদিন পর স্টোরেজ শেষ হয়ে গেলে আবার অ্যাড করতে হবে। তো এটা যদি এরকম না হয়, আপনি যেভাবে ইন্টারনেট ইউজ করতেছেন, ইলেকট্রিসিটি ইউজ করতেছেন, আপনার যতটুকু লাগে ইউজ করতেছেন, মাস শেষে বিল দিচ্ছেন। আপনি এই মাসে যদি 100 কিলোওয়াট ইউজ করেন, 100 কিলোওয়াটের বিল দিচ্ছেন।
পরের মাসে আপনি 500 কিলোওয়াট ইউজ করলে কেউ কিন্তু জিজ্ঞেস করতেছে না, আপনার অন ডিমান্ড বেসিসে ইউজ করতেছেন, মাস শেষে বিল দিচ্ছেন, তাহলে আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার বেঁচে গেল না? ক্লাউড কম্পিউটিংটা অনেকটা এই সুবিধা প্রোভাইড করা। ইউ ক্যান জাস্ট সে যে ক্লাউড কম্পিউটিং আসলে কম্পিউটিংটাকে ইউটিলিটি বানায় ফেলছে। হ্যাঁ, আপনি চিন্তা করেন যে কোনো একটা কোম্পানিকে যদি নিজের পাওয়ার স্টেশন বসায় পাওয়ার জেনারেট করতে হতো, তার এখানে কি পরিমাণ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট থাকতে হতো। এই টাকাটাই যখন আপনার হাতে ক্যাশ হিসাবে, অপারেশনাল কস্ট হিসাবে থাকবে, ইটস এ হিউজ বেনিফিট ফর এ বিজনেস। বিজনেসগুলো এই বেনিফিট নেওয়া শুরু করেছে ওয়ার্ল্ড ওয়াইড। আপনারাও ঠিক একইভাবে সেই বেনিফিট নিতে পারেন যে ইয়েস, আমার লোকাল সার্ভার না থেকে আমার যাবতীয় সার্ভার ইন্টারনেটে থাকবে, আমি ভালো একটা সার্ভিস প্রোভাইডার, ক্লাউড সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে নিব, সেখানে ভার্চুয়ালি সব সার্ভার থাকবে, সুরক্ষিত থাকবে, হ্যাঁ, এবং আপনি যতটুকু দরকার ততটুকু মাস শেষে বিল দিয়ে দিচ্ছেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এটার মানে কস্টও মানে বেটার পাওয়া যায়। এবং তার সাথে আবার আপনার ওই যে অপারেশন টিম একটা রাখার দরকার ছিল, সেটাও আর রাখার দরকার হচ্ছে না। হয়তোবা অল্প কিছু লোক দিয়ে ইউ আর ফোকাসিং অন ইয়োর বিজনেস। আপনার এই মানে এই মিডিয়া বিজনেস চালানোর জন্য যেই ধরনের অ্যাপ্লিকেশন দরকার আপনি সেইটা মোর ফোকাস করতেছেন। আপনার স্টিল আইটি ডিপার্টমেন্ট আছে, দে আর ফোকাসিং অন দিস টাইপ অফ থিং। এটার মাধ্যমে আপনি কাস্টমারকে বেটার সার্ভিসও দিতে পারতেছেন, আপনার হাতে ক্যাশ থাকতেছে। এই বেনিফিটগুলো ক্লাউড কম্পিউটিং গত 10 বছর ধরে গ্লোবালি প্রোভাইড করতেছে, এবং এই বেনিফিটগুলো ইউজ করেই উবার, নেটফ্লিক্স, এয়ারবিএনবির মতো স্টার্টআপ কোম্পানিগুলো খুব দ্রুত বড় হয়ে গেছে এবং গ্লোবাল বিজনেস করে ফেলছে, বিকজ তাদের এত টাকা ইনভেস্ট করতে হয় নাই, দে জাস্ট টুক হোয়াট দে নিড। তারপরে এন্টারপ্রাইজ বিগ কোম্পানিগুলো দেখলো ওয়াও দিস এজাইলিটি, এই যে এই জিনিসটা এদের এটা তো খুবই দরকার বিজনেসে। তখন যারা বড় বিজনেস তাদের অলরেডি সার্ভার রুম ধরেন ডেটা সেন্টার ছিল, তারাও ভাবলো যে আমরাও এই বেনিফিটটা নিব, বিকজ উই হ্যাভ টু কম্পিট উইথ উবার, পাঠাও এদের সাথে, তাতে আমরা টিকে থাকতে পারবো না। তখন তারাও মাইগ্রেশন শুরু করলো। এখন আমরা দেখছি যে মানে আমি তো আমেরিকাতে কাজ করি, যে ম্যাস মাইগ্রেশন চলতেছে, সবাই একটু অল্প বিস্তর না হইলেও ডেটা সেন্টারগুলো ধরেন সাইজ কমায় বা বন্ধ করে ক্লাউডে মাইগ্রেট করতেছে টু টেক দিস বেনিফিট। শুধু তাই না, অনেক রেগুলেটর মানে এমন কমপ্লায়েন্ট কিছু বিজনেস আছে, যেমন ব্যাংক, গভর্নমেন্ট, হেলথ কেয়ার, এদের তো অনেক কমপ্লায়েন্স রেগুলেশন থাকে। তারা চাইলেই ধরেন যে হেই আমি ওই ক্লাউড ইউজ করব, তাদের ক্ষেত্রে আমরা দেখতেছি তারা ইনোভেটিভ ওয়ে বের করার চেষ্টা করতেছে আমরা কিভাবে ক্লাউডের বেনিফিট নিতে পারি। বিকজ এটা শুধু কস্ট সেভ করে না, এইটা অপারেশনাল এফিসিয়েন্সি বাড়ায়, এইটা আপনার রেভিনিউ ইনক্রিজ করতে হেল্প করে। বিকজ ক্লাউডে সার্ভিসগুলো খুব দ্রুত পাওয়া যায়। একটা সার্ভার ডেটাবেস তৈরি করতে আমার হয়তো বা এক সময় লাগতো সব কিছু মিলে 2-3 মাস, দেন এটা রেডি হতো। প্ল্যানিং সহজ হলে আরও বেশি। এখন 15 মিনিটের মধ্যে করতে পারি আমরা, জাস্ট কাপল অফ মাউস ক্লিক। অনলি কন্ডিশন হলো ইউ হ্যাভ টু হ্যাভ এ স্টেবল গুড ইন্টারনেট কানেক্টিভিটি। আপনার কিছু আমি এখানে একটু যোগ করতে চাই, স্পেশালি স্টেবল ইন্টারনেট কানেক্টিভিটি। একটু আগে আমরা একটু আলোচনা করছিলাম আমাদের সরকারিভাবে, এটা একটা সরকারি উদ্যোগ, আমার জানা নেই পৃথিবীতে আর কোথাও এরকম হয় কিনা। আমাদের ইউনিয়ন পর্যায় পর্যন্ত ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়ার জন্য সরকার থেকে আমার ধারণা 4,000 ইউনিয়ন পরিষদে অলরেডি অপটিক্যাল ফাইবার লে করা হয়েছে এবং এগুলো অপারেশনাল। একইভাবে আমাদের 1,000টা পুলিশ স্টেশন বাংলাদেশের, সারা বাংলাদেশে 1,000টা পুলিশ স্টেশনকে এই ডেটা হাইওয়ের সাথে কানেক্ট করা হয়েছে। আমাদের একটা বাংলাদেশে আমি জানি না পৃথিবীতে কততম মানে ক্যাপটিভ ডেটা সেন্টার হিসাবে বাংলাদেশ সরকারের একটা ন্যাশনাল প্রোগ্রাম আছে, ন্যাশনাল ডেটা সেন্টার তৈরি করা, যেটার কাজ শুরু হচ্ছে, যেটা সম্ভবত আংশিকভাবে আমি পুরো ইনফরমেশনটা আসলে জানি না, বাট আমি অ্যাজ এ কি বলে লিস্ট আইটেম হিসেবে বলতে পারি যে ওটার কার্যক্রম এবং কাজ তো আগেই শুরু হয়েছে, কার্যক্রমও শুরু হয়েছে। এগুলো হচ্ছে আমাদের আসলে সফলতার কথা, গল্প, এগুলো আমাদের গর্ব করার মতো তথ্য। অবশ্যই আমি আরেকটা জিনিস একটু আমি শামীম ভাইকে আসলে মনে করিয়ে দিতে চাই, ব্লকচেন, ডেটা সিকিউরিটি। ব্লকচেন অ্যাজ এ টেকনোলজি এটা অনেক পুরাতন, কিন্তু সাধারণের ব্যবহারের জন্য গ্লোবালি ব্লকচেনটা মানে আলোতে এসেছে খুব বেশি দিন না, 4-5 বছর হবে। বাংলাদেশে ব্লকচেন বেসড সিকিউরিটি এবং সিকিউর সার্ভিস অলরেডি দেওয়া শুরু করেছে। বাংলাদেশের অনেকগুলো বেসরকারি ব্যাংক
তারা অলরেডি ব্লকচেন টেকনোলজি সুবিধা নেওয়া শুরু করেছে এবং অনেকগুলো ব্যাংক প্রক্রিয়ার ভেতরে আছে। আমাদের সম্ভাবনার কথা আমরা আসলে বলে শেষ করতে পারবো না, আমাদের সমস্যা অনেক আছে, কিন্তু শামীম ভাইয়ের মতো বা আমাদের এরকম আরও অসংখ্য মেধাবী বাংলাদেশি যারা দেশের বাইরে আছেন, তারা তাদের জায়গা থেকে বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছেন। আমরা আজকে যেহেতু শামীম ভাইকে পেয়েছি, এটা একটা ভালো সুযোগ। আপনার কাছ থেকে এরকম কিছু সম্ভাবনার কথা আমরা শুনতে চাই। না অবশ্যই, না, এই যে সেটার সাথে সাথে আমি আগে একটু আপনাকে প্রশ্ন করে নিতে চাই। সেটা হচ্ছে আমরা যদি আপনাদের কাছ থেকে ধরে নেই ক্লাউডের সার্ভিসটা নেই, বা আলিবাবা বা মাইক্রোসফট যে অজুরে আছে, এই সমস্ত জায়গার মধ্যে কম্পিটিটিভ কোনটা হবে প্রাইসের দিক থেকে? একটা। দুই হচ্ছে যে এটা কি নিরাপদ, আমাদের ডেটাটা কি নিরাপদে থাকবে? জি, মানে এখানে আমি একটি কথা বলতেই চাই, বাংলাদেশ ব্যাংকের একজন এক্স গভর্নর বাংলাদেশ ব্যাংক যখন সিআইবিটাকে অনলাইনে দেওয়ার চেষ্টা করলো বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মধ্যে ঢুকলো, আরটিজিএস সুইট এই সমস্ত নানান কিছু দিয়ে যখন যুক্ত হলো, তখন একজন এক্স গভর্নর আমাকে পার্সোনালিও বললেন, পর একটা অনুষ্ঠানেও উনি বলেছেন যে এই ডেটা সিকিউরিটিটা কি হবে? আমার সিআইবি রিপোর্ট আইন দ্বারা প্রোটেক্টেড, যে আমি সিআইবি রিপোর্ট কোথাও দিতে পারবো না, কিন্তু আমার এই সিআইবি রিপোর্ট যে এই ডেটা বের হয়ে যাবে না, চুরি হয়ে যাবে না, তার নিরাপত্তাটা কিভাবে আসছে? এর সঙ্গে আরেকটু যুক্ত করতে চাই, ওটাও আপনি বলবেন যে আমাদের চ্যালেঞ্জটা, আমাদের রিজার্ভটা হ্যাক হয়েছে একটা বড় অ্যামাউন্ট, ফেডারেল রিজার্ভ থেকে আমাদের এই এন্ডের থেকে হ্যাক হয়েছে, আমাদের এটিএম বুথে হ্যাক করে সেখানে জালিয়াতি করে টাকা বের করে নেওয়া হয়েছে। এইরকম একটা আমরা ইন্টারনেটের দুনিয়ায় যখন ঢুকেছি, এই চ্যালেঞ্জটাও কিন্তু আমাদেরকে ফেস করতে হবে। টোটালটা মিলায় যদি আপনি আলোচনা করেন, আমি আবার পয়েন্ট আউট করে দেই, আমরা রেটটা জানতে চাই আপনাদের সঙ্গে আলিবাবা বা মাইক্রোসফট, তাদের কি পার্থক্যটা হতে পারে, কোনটা কম্পিটিটিভ, আর হচ্ছে চ্যালেঞ্জেসগুলো যদি আপনি একটু বলেন। ধন্যবাদ অ্যাগেন মনজুর ভাই, খুবই চমৎকার অনেকগুলো পয়েন্ট আপনি আনছেন। ফার্স্ট পয়েন্ট যেটা, এটা বলার আগে, প্রাইসের ব্যাপারে বলার আগে বলে নেই যে আমি অ্যামাজন ওয়েব সার্ভিসে কাজ করি, বাট এখানে আমি যা যা বলছি ইটস মাই পার্সোনাল অপিনিয়ন, ইট হ্যাজ নো কানেকশন উইথ অফিসিয়ালি অ্যামাজন ওয়েব সার্ভিসেস। সেকেন্ড হলো যে আমি যেটা বলবো সেটা হলো যে কস্টের যে ব্যাপারটা, এটা সবসময় আমরা দেখেছি অন প্রেমাইসের থেকে ক্লাউড ইজ বেটার, কস্ট আপনাকে সেভ করবে বিভিন্ন ওয়েতে। আর দ্বিতীয়ত হলো যে বিভিন্ন ক্লাউড প্রোভাইডারের মধ্যে আসলে তাদের প্রাইসিং প্ল্যান এগুলো অ্যানালাইসিস করে একটা ক্লায়েন্ট যেটা মনে করে যে দিস ইজ গানা বি দ্য বেস্ট অপশন ফর মি, তারা সেটা ব্যবহার করতে পারে এবং এগুলো খুবই ট্রান্সপারেন্ট থাকে। হিডেন কস্ট, লাইসেন্স, এই ব্যাপারগুলো থাকে না। আপনারা জানেন যে আগেকার সময়ে ছিল ওকে লাইসেন্স বেস, উইন্ডোজ ইউজ করতে হলে আপনার লাইসেন্স নিতে হবে, লাইসেন্সের কি এক্সপায়ার হয়ে গেলে লাইসেন্স অনেক সময় ধরেন যে কি হয় যে পারপেচুয়াল লাইসেন্স থাকে, অথবা অনেক সময় কি বেজ লাইসেন্স থাকে, কিন্তু আপনাকে পে করতে হবে। ডাজন্ট ম্যাটার আপনি ইউজ করেন বা না করেন। ক্লাউডে মেজরিটি ক্ষেত্রে লাইসেন্সের কোনো বালাই নেই, ইট ইজ অল অ্যাবাউট ইউর ইউজিং। মোস্ট অফ দ্য সফটওয়্যার আর বেসিকলি কি বলবো, এটা শুধুমাত্র ইউজের উপর বেস করে বিল করা হয়, বিলটা হয় মান্থলি, কিন্তু আপনার তারা ক্যালকুলেট করে আওয়ারলি বেসিস অথবা অনেক ক্ষেত্রে সেকেন্ডে, যে আপনি কয় সেকেন্ড ইউজ করছেন তার উপর বেস করে ফ্র্যাকশন প্রাইসটা করে মান্থ শেষে বিল পাঠায় দেয়। আর প্রাইসের ব্যাপারে আমি যতদূর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেহেতু আমি অ্যামাজনে কাজ করি, অ্যামাজন সবসময় চেষ্টা করে কম্পিটিটিভ প্রাইস আনতে, এবং এইটাই একমাত্র বিজনেস যেখানে আমি দেখছি যে প্রাইস তারা কমায় নিয়ে আসে। আপনি 5 বছর আগে যেই প্রাইসটা দিতেন স্টোরেজের জন্য, ধরেন 1 টেরাবাইট স্টোর করবেন, এখন তার থেকে প্রাইস কম। ওয়াই? ইটস জাস্ট স্কেল অফ ইকোনমি অফ স্কেল। দ্য মোর কাস্টমার দে আর গেটিং, দ্য মোর হিউজ ইনফ্রাস্ট্রাকচার, তাদের অপারেশনাল এফিসিয়েন্সি বাড়তেছে, তারা রেট কমায় নিয়ে আসতেছে, কাস্টমারকে আরও বেটার রেট দিচ্ছে। আর কম্পিটিটরদের ব্যাপারে আসলে আমার তেমন বেশি অবজারভেশন বেশি বলতেও চাই না। আমি সেকেন্ড পয়েন্টে যেতে চাই মনজুর ভাই, সেটা হলো সিকিউরিটি, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। দেখেন সিকিউরিটি ব্যাপারটা আমরা এইভাবে দেখি, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যাই বলেন, সেটা হলো যে শেয়ার্ড রেসপন্সিবিলিটি। আমি একটা দিব এক্সাম্পল দিয়ে বোঝাবো যে আমরা যখন বাসা তৈরি করা হয়, একটা ধরেন বিল্ডিং তৈরি করে ডেভেলপার কোম্পানি, রাইট, তারা তাদের মতো সিকিউরিটি ফিচার কিন্তু দেয়।
দরজা জানালা যা কিছু দরকার, দরজা লক দেয়, সব কিছু দেয়, তাই না? ওরা যদি এটা না দেয় তাহলে তো এটা তাদের ব্যর্থতা, যে এই বিল্ডিং বানাইছে দরজা কোথায়, তো আমি আটকাবো কেমনে? সব কিছু দেওয়ার পর আপনাকে চাবিটা দেওয়া হয়। এখন আপনি ওই বাসায় গিয়ে আপনার অনেক ধরেন মূল্যবান জিনিস রেখে আপনি যদি দরজা লক না করে খোলা রেখে বের হয়ে যান, তা এটা তো আপনার রেসপন্সিবিলিটি, আপনি তো এই ডেভেলপার কোম্পানিকে ধরতে পারেন না। সো ক্লাউডের রেসপন্সিবিলিটি এইভাবে কাজ করে যে বেসিকলি এটার যে রেসপন্সিবিলিটি মানে সিকিউরিটি অফ দ্য ক্লাউড যেটাকে বলি, এটা ওই ক্লাউড প্রোভাইডাররা তৈরি করে। এবং আমি আপনাকে বলতে পারি যে এটা তারা বেস্ট ওয়েতেই তৈরি করে। আপনি বা আমি ডেটা সেন্টার বানায়া এই লেভেলের ইঞ্জিনিয়ারও আনতে পারবো না, এত টাকা দিতে পারবো না, ওই সিকিউরিটি দিতে পারবো না। এখানে শুধু সিকিউরিটি না, এখানে এনক্রিপশন হাইয়েস্ট লেভেলের এগুলো প্রোভাইড করা হয়। সো বিল্ডিংটা তৈরি হয় ওইভাবে। কিন্তু তারপরে যখন একজন ইউজারকে দেওয়া হয়, তারও একটা রেসপন্সিবিলিটি আছে যে আমি এবার একটা সিকিউরড বাসায় গেলাম, নাও শুড আই কন্ট্রোল দ্য অ্যাক্সেস, পাসওয়ার্ডটা এমনভাবে দেওয়া, এমনভাবে জিনিসটা করা। তা আমি যদি পাসওয়ার্ড না দিই অথবা এমন একটা পাসওয়ার্ড দেয় 1 2 3 4 হ্যাক হয়ে গেলে, তো এই হ্যাকিংটা কিন্তু আপনার অন প্রেমাইজ ডেটা সেন্টারেও হতে পারে। আপনি যদি এটাকে সিকিউরড না করেন, কিন্তু অন প্রেমাইসে সমস্যা আরও বেশি, যে আপনার শুধুমাত্র ওই পাসওয়ার্ড না, আপনার যে হার্ডওয়্যারের সিকিউরিটি যেটা বললাম আর কি, ওটাও আপনার ফিজিক্যাল সিকিউরিটি আপনার রেসপন্সিবিলিটি, টু মাচ টু হ্যান্ডেল। তো অল ওভার যেটা আমরা দেখেছি যে সিকিউরিটি, ডেটা সিকিউরিটি, প্রাইভেসি, এগুলো আসলে আরও বেটার করা সম্ভব ইফ ইউ নো হাউ টু ডু ইট অন ক্লাউড। বিকজ এখানে বড় বড় কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার, তাদের রেপুটেশন এটার সাথে রিলেটেড। ইভেন অ্যামাজনের মধ্যে অনেক কাস্টমার আছে যারা খুব বেশি অত বেশি ইয়ে করে না, অ্যামাজন তাদেরকে রিমাইন্ডার দেয় যে দেখো তোমার পাসওয়ার্ডটা প্রোটেক্টেড না, এটা চেঞ্জ করো, এইটা বেস্ট প্র্যাকটিস ফলো করো, এইভাবে ডিজাইনটা করো, এইভাবে মিলে। আশফাকুল আলম, আপনি যদি আমাদের শেষ সময় এসে গেছে, আপনি যদি কিছু এটা সংযোগ করেন। উনি যেটা বলছিলেন খুবই কি বলে, খুব প্রকৃত পক্ষে মেনে নেওয়ার মতো, আমি সঠিক ওয়ার্ডটা মনে করতে পারছি না, ডেভেলপার এবং ব্যবহারকারীর যে উদাহরণটা ছিলেন, এখানে আমাদের আরও একটা সন্দেহ আছে, আমাদের আমাদের মনে কাজ করে। সেটা হচ্ছে যদি এমন হয় ডেভেলপার আমার বাড়িতে একটা গোপন দরজা রেখেছে, সো বেসিক্যালি এখান থেকে মুক্তি নেই। এখান থেকে মুক্তি পাওয়াটা তখনই সম্ভব হবে প্রতিনিয়ত আমাদেরকেও চেঞ্জ হতে হবে, থাকতে পারে একটা গোপন দরজা কোথাও থাকতে পারে, সেটা মাথায় রেখে আসলে আমাদেরকে আগাতে হবে। এবং তাছাড়া এই এখনকার যে আমরা যেটাকে ডিজিটাল রেভলিউশন বলছি, ডিজিটাল রেভলিউশনের সাথে তাল মেলানো সম্ভব হবে না। আমাদের এত যে অর্জন, এত যে উদ্যোগ, এগুলো সবই আসলে সর্বোচ্চ মাত্রায় সুবিধা নেওয়াটা আমাদের জন্য সম্ভব হবে না। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা প্রতি রোববার রাত 11টা থেকে 12টার সময় দেখতে পাবেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত বিজয়ী অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আগামী অনুষ্ঠান দেখার আগ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন। শুভরাত্রি।